This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব মেদিনীপুরেও পাথর সম্রাট টুলু মণ্ডলের থ্রেড কালচার, আর তাতে টুলুর সহায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। এদিকে পাথর দুর্নীতি চায় ফেরার নাজিবউদ্দিন ওরফে টুলুর আত্মীয়ের বাড়িতে এবার হানা দিল পুলিশ। এবার টুলুর সঙ্গে নাম জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর। টুলুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে চাপ সুমিত রায়ের। বীরভূম ছাড়িয়ে পূর্ব মেদিনীপুরেও আতঙ্কের সাম্রাজ্য ছড়িয়েছিল পাথর সম্রাট টুলু মণ্ডল। এগরার ঠিকাদার শেখ মুক্তাজুলের অভিযোগ, পূর্ব মেদিনীপুরেও প্রভাব খাটিয়ে সরকারি কাজের বরাত ছিনিয়ে নিতেন টুলু। শুধু তাই নয়, তাঁর অভিযোগ গোটা সিন্ডিকেটে যোগ ছিল অভিষেকের পিএ সুমিত রায়ের। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব ডিপার্টমেন্টে যত বড় বড় কাজ সে পেত। সে আবার কাজ নিয়ে কি করতো, যে কিছু কিছু ছোট ছোট কন্ট্রাক্টর যারা সাব কন্ট্রাক্টর ওদেরকে নিয়ে দিত। আমিও এই টুলু মণ্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম ধরাগলা আলমগিরি রাস্তার এই কাজের ব্যাপারে। আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। সুমিত রায় আপাতত বেপাত্তা, আর টুলু মণ্ডলও পগার পার। কিন্তু সামান্য খাদান শ্রমিক থেকে পাথর সম্রাট হওয়া টুলুর সম্পত্তি কোথায় কোথায় লুকিয়ে। এবার মঙ্গলকোটে তার আত্মীয় ইফাজুল হকের বাড়িতে পুলিশ তালা ভেঙে আলমারি ট্রাঙ্কে তল্লাশি চালানো হয়। বিষয়টা এসে তো উনি তো ওই ইফাজুলের খোঁজ করলেন ওনারা, যে কোথায় থাকে। আমরা ওই যেখানে সিউড়িতে থাকে ওইখানে বললাম, যে ঘর দেখালাম, এই ঘরটা তালাটা চাবিটা পাওয়া গেল, খুলে দিল। আর এই ইফাজুলের বাড়িতে উদ্ধার হওয়া একটি লাল ট্রলি ব্যাগ ঘিরে রহস্য। এই যে লাল রঙের ট্রলি ব্যাগ, এই ট্রলি ব্যাগটি কিন্তু 3-4 দিন আগে ইফাজুল হক তা এই গ্রামের বাড়িতে ফিরেছিল, আর এই ট্রলি ব্যাগটা সে নিয়ে এসেছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ট্রলি ব্যাগে বেশ কিছু জিনিস ছিল, বেশ কিছু টাকা পয়সা থাকতে পারে, বেশ কিছু নথিও থাকতে পারে, বেশ কিছু কাগজপত্র থাকতে পারে, যা কিন্তু টুলু মণ্ডলের। তবে পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে সেই ট্রলি ব্যাগে কিছু মেলেনি। তাহলে কি পুলিশ আসার আগেই ফাঁকা করে দেওয়া হয়েছে সেই ব্যাগ? তার উত্তর খুঁজছে পুলিশ। কনিষ্ক মাইতি ও কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। মালদার বিজেপি নেতা কর্মীদের একাংশে দেদার তোলাবাজি। লাখ লাখ টাকা তুলছে মালদার বিজেপি নেতৃত্বের একাংশ। নিজের দলের বিরুদ্ধেই সরব বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী। তিনি বলছেন তার নাম করে মোটা টাকা তোলাবাজি চলছে। শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ চেয়ে বিস্ফোরক দাবি, অভিযোগ এই অম্লান ভাদুড়ীর। তোলাবাজির অভিযোগ করছেন মালদা দক্ষিণের জেলা সভাপতিও। তৃণমূলের জনপ্রতিনিধিদের সঙ্গে আতা দলের একাংশের এমন অভিযোগ। তৃণমূলের সঙ্গে মিলে চলছে তোলাবাজি, দাবি অজয়ের। কোথাও দুর্নীতি হচ্ছে না, হবে না, এটা বড়ভাবে দাবি করা খুব কঠিন ব্যাপার। আমরা যখন খোঁজ পাচ্ছি কিছু কিছু জায়গায়, আমার বিধানসভাতে আমি খোঁজ পেয়েছিলাম, কিছু জায়গায় বিজেপির নাম করে, আমার নাম করে ব্যবসায়ীদের কাছে যাওয়া হচ্ছে, গিয়ে সেখানে একটা বড় বড় টাকার দাবি করা হচ্ছে। কোথাও মাছ দিতে হবে, কোথাও 50,000 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে, এইসব। আমি যখন খোঁজ পেলাম তখন আমি ফেসবুক প্রোফাইলে জানিয়ে দিলাম ব্যবসায়ীদের, এবং ব্যবসায়ী মার্চেন্টের সবাইকে আমি জানিয়ে দিয়েছি যে কেউ এরকম টাকা চেতে গেলে তাকে বসিয়ে রাখবেন, দিয়ে আমার ফোন নাম্বার আছে, আমাকে ফোন করবেন। এখানে কিছু নতুন বিজেপি সৃষ্টি হয়েছে। যারা তৃণমূলে ছিল তাদের একটা অংশ গ্রুপবাজিতে একদিকে একজনকে বিরুদ্ধে কিছু করার জন্য তারা এখন বিজেপিতে ঢুকে, সেগুলো তো করছেই, ডিম মারামারি তো করছেই, তার সঙ্গে সঙ্গে এরাও কিছু ধরেন কর্মী যারা বিজেপিরও আছে তাদের সঙ্গে যুক্ত হয়ে তারা এই তোলাবাজিতে অংশ নিয়েছে, এবং এর জন্যই এই অবস্থাটা হয়েছে। তবে এটা আমরা করতে দিব না, আমরা স্ট্রিক্ট আছি এটাতে। আমরা পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমাদের ডাইরেকশন দেওয়া হয়ে গেছে, এবং এটা আমরা করতে দিব না, এটা বন্ধ হয়ে যাবে। তৃণমূলের 15 বছরের যে কালচারটা ছিল সেটা সমাজে এবং অন্যান্য রাজনৈতিক দলে কপি পেস্ট করার একটা চেষ্টা চলছে। মানুষ তো সবারই একটা ধারণা আছে কত কম সময়ের মধ্যে আমরা আমাদেরকে স্ট্যাবলিশ করতে পারবো। এইটা করতে গিয়ে কিন্তু
আর রাস্তাতে কিছু কিছু বিজেপির কার্যকর্তারা কর্মীরা নেমেছে। 4 তারিখের পর বেলা 12টা এবং বিকাল 4টার পরে যারা বিজেপিতে এসছে তারা বিজেপির কিছু পুরনো কার্যকর্তাকে সামনে রেখে এই কাজটা করছে। পক্ষান্তরে সামনে যাদেরকে রাখছে তারা বিজেপি, কিন্তু যখন আসল কার্যসিদ্ধি হচ্ছে তখন সেইটা কিন্তু তৃণমূলের যারা লোক বিজেপিতে 4 তারিখের পরে জয়েন করেছে তারা সেই কার্যসিদ্ধিটা করছে। নজর রাখা হয়েছে, সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। তারপরেও যদি নিজেরা না শোধরায় তাহলে মণ্ডল সভাপতি, জেলা কমিটির সদস্য এরকম একাধিক জনকে সাসপেন্ড করে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরাও মালদা জেলাতে এর পিছপা হব না। এখন তো আর বলতে পারবে না যে তৃণমূলের লোক মাথায় আছে, তার মানে বিজেপির লোকই মাথায় আছে। তৃণমূল যেখানে চুরি শেষ করেছিল, বিজেপি ওখানে আরো 10% জুড়ি লাগিয়ে চুরি শুরু করেছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তৃণমূল যেখানে চুরি করে, হ্যাঁ নিশ্চয়ই 100% তো সব জায়গাতে হয়নি, এতগুলো ঘটনা ঘটেছে। একদম যে 100% সততার সঙ্গে কাজ হয়েছে তা তো হয়নি, তাহলে তো গভর্নমেন্ট চেঞ্জ হতো না। তৃণমূল যদি যেখান থেকে চুরি শুরু করেছে, শেষ করেছে হয়তো যে জায়গাটায়, সেখান থেকে বিজেপি আরো 10% প্লাস করে দিয়ে স্টার্টিং করলো। বিজেপির লোকই যদি বলে তাহলে এটা কন্ট্রোলটা করবে কে? তাহলে এটা না বলে, মিডিয়াতে না বলে, বরঞ্চ এর বিরুদ্ধে ব্যবস্থা নেই। তবেই ভাববো যে বিজেপির নেতারা একদম স্বচ্ছভাবে বা যেটা বলছে ভালোভাবে করতে চাইছে, স্বচ্ছ প্রশাসন মানুষের কাছে তুলে দিতে চাইছে। এটা মিডিয়াতে না বলে সেটা অ্যাকশন নিক। শ্রমিক ভট্টাচার্যের আবার বার্তা, বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদেরই দলের কিছু মানুষ কিছু জায়গায় তৃণমূলীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ কোন পুরসভায় ওয়ার্ডে প্রার্থী হবেন সেটা ঠিকও করে ফেলেছেন। শ্রমিক ভট্টাচার্য এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বলছেন সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার। দলের নেতা কর্মীদের এই বার্তা বিজেপির রাজ্য সভাপতির। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না। মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছেন। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার। এগুলো করা যাবে না। এনক্রিপ্টেড অ্যাপে হামিম আর অর্পিতার চ্যাট, ভাট্টি গ্যাংয়েরও অর্ডার আসতো এই অ্যাপেই। কোন কোন নেতা ছিল পাক জঙ্গির টার্গেটে জানতে চাইছেন গোয়েন্দারা। জঙ্গিদের সঙ্গে যোগাযোগে এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করত হামিম, এমনকি বান্ধবী অর্পিতার সঙ্গেও চ্যাটে ব্যবহার করত সেই এনক্রিপ্টেড অ্যাপ। ব্যবহার করা হতো এলিমেন্টেক্স, সেশন, ডিসকর্ড, বিট চ্যাটের মতন অ্যাপ। শুধু তাই নয়, যোগাযোগের জন্য আমেরিকা, মেক্সিকোর সিম কার্ড ব্যবহার করা হতো। ভাট্টি গ্যাং বা পাকিস্তানে কি কি তথ্য পাচার করেছে হামিম তা জানতে মরিয়া এসটিএফ। অন্যদিকে যে তথ্য ইতিমধ্যেই মোবাইলে রয়েছে তা উদ্ধার করতে ব্যস্ত এসটিএফের কর্তারা। পাশাপাশি এসটিএফ জানতে চায় যে এই হামিম ও অর্পিতা কাদের কাদের টার্গেট করেছিল। সূত্রের খবর, জান্তর মন্তরে সিজেপি বিক্ষোভে হামলার ছক ছিল হামিমের, কিন্তু ধর্ণা প্রত্যাহার হয়ে যাওয়ায় বিপাকে পড়ে যায় হামিম। পরিকল্পনা ভেস্তে যায় জৈশ জঙ্গির। হামিমকে সক্রিয়তা কমানোর নির্দেশ দেয় পাক হ্যান্ডলাররা, এমনটাই খবর সূত্রের। এসটিএফ এর জেরায় ধৃত জৈশ জঙ্গি হামিম স্বীকার করেছে দুবাই যাওয়ার অফার এসেছিল জঙ্গি হামিম মণ্ডলের কাছে। জঙ্গি জাল ছড়াতে, যুবকদের দলে টানতে হামিমের পারফরমেন্সে খুশি ছিল শাহজাদ ভাট্টি গ্যাং। পশ্চিমবঙ্গকে যে এই যে লঞ্চিং প্যাড হিসেবে বছরের পর বছর ব্যবহার করা, এটা অত্যন্ত চিন্তার বিষয়। এবং পশ্চিমবঙ্গ সরকার, পূর্বতন সরকার যারা ছিল, তাদের ভূমিকা কিন্তু মোটেও সদর্থক ছিল না। স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিল্লিতে সংসদের স্টেটমেন্টে বলেছিলেন অন্তত 14টা স্টেট আছে যেখানে এই ধরনের আপত্তিকর সংগঠনের লোকদের যাতায়াত নজরে পড়ছে। ফলে এগুলো সবটাই কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। অত্যন্ত দায়িত্বের সঙ্গে বিষয়টা হ্যান্ডেল করা উচিত। সূত্রের খবর, এই হামিম হানি ট্র্যাপের মাধ্যমে পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলেকেও ফাঁসানোর চেষ্টা করে। উমেশের দাবি, পাঞ্জাব থেকে আবিদ জাট নামে একজন খুনেরও হুমকি দেয়।
হঠাৎ করে একদিন ওর অডিও এসছে, সেই অডিওতে বলছে যে আমি ওর পিএকে মেরেছি, এবার সিএমকে মারবো, তোকে মারবো। তা হচ্ছে আবিদ জাট, যে ফোন করতো। পুলিশ বলেছিল যে আপনার ছেলেকে কিডন্যাপ করার জন্য একটা অ্যাসাইনমেন্ট হয়েছে, আর ওকে কোনো মহিলার মাধ্যমে করবে, এটা জানা ছিল। কিন্তু আমার ছেলে তখন থেকেই ইনস্টাগ্রাম ফেসবুক ইউজ করা বন্ধ করে দিয়েছিল। এই ধরনের কিছু হয়নি, কিন্তু এদের প্ল্যান ছিল। উমেশ রায়ের বাড়ির কাছে বাড়ি ছিল হামিমদের। হাওড়ার পিলখানাতে হামিম মণ্ডল এখানেই সপরিবারে থাকতো। 2002 সালে এই ফ্ল্যাট কেনে হামিমের বাবা। তারপর নির্বাচনের কিছুদিন পরেই এই ফ্ল্যাটের দরজায় তালা পড়ে যায়। তারপর তারা বর্ধমানে চলে যায়। হাওড়ার পিলখানায় ধৃত জয়ীর হামিম ও তার বাবার কারখানার খোঁজ পেয়েছে টিভি 9 বাংলা। এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এটা আসলে একটি কারখানা, যেখানে মূলত প্রিন্টিং কারখানা চলতো। প্রিন্টিং মানে স্টিকার প্রিন্টিং হতো। এবং যদি আমরা দেখি যে এখানে কিন্তু অনেকেই এই হামিমকে কিন্তু বারবার দেখেছেন এবং তারা কিন্তু চিনতে পারছেন। বাবা ছেলে দুজনেই মিলেই কিন্তু এই কারখানায় কাজ করতে, কোনো স্টাফ ছিল না। সুশোভন ভট্টাচার্য ও সুমন মহাপাত্র রিপোর্ট, টিভি 9 বাংলা। পুজোর আগে রাজ্যে সমস্ত বেহাল রাস্তা সারানোর নির্দেশ মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় প্রশাসনিক স্তরে শুরু হয়েছে ব্যস্ততা, আশায় বুক বাঁধছেন শিলদাবাসীও। শিলদা থেকে যে ভেদাকুই রাস্তা ঠিক এইভাবেই খারাপ। এলাকার মানুষের প্রশাসনিক কাজ কিংবা চিকিৎসা, শিলদা হাটে কেনাবেচা করতে যাওয়ার একমাত্র ভরসা এই রাস্তা। কিন্তু বর্ষার জল জমে একদম যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে এই রাস্তার উপর দিয়ে। একটা টোটো ঠিক সোজা হয়ে যেতে পারে না, ঠিক এভাবেই তাকে যেতে হয়। এ রাস্তায় পা দিলেই এলাকার মানুষ এখন একটাই কথা বলেন, এই পথ যেন তাড়াতাড়ি শেষ হয়। চলাফেরা মানেই তো প্রাণ নিয়ে টানাটানি। এইখান থেকে ওই হাই স্কুল অবধি কত বলবো, 100 মাইল মতো হবে। এইটুখানে তাও আধা ঘন্টা লাগে যাবে, ভালো থাকলে 5 মিনিট, 5-10 মিনিটের রাস্তা। সাইকেল, মোটরসাইকেল, বাইক কিছুই ঠিক মতো পেরোয় না। ভয়ে টোটোতেও চাপতে ইচ্ছে করে না, যে রাস্তার হাল। শিয়ালদা থেকে ভেদাকুই সংযোগকারী 8 কিলোমিটার গ্রামীণ রাস্তাটির বয়স সবে 1 বছর। এর মধ্যেই সব শেষ। চরম ভোগান্তির শিকার এলাকার 25 থেকে 30টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। পড়াশোনা, বাচ্চা কাচ্চা আছে, স্কুল যায়, খুবই অসুবিধা হচ্ছে। এইভাবে কি জলকাদা পেরিয়ে তারা যাতায়াত করে? হ্যাঁ, জলকাদা পেরিয়েই তারা যাতায়াত করে। যে ঠিকাদার রাস্তাটা করেছে সে ভালো কাজ করেনি, তার ফলে 1 মাসেও রাস্তাটা টিকলো না। রাস্তাটার অবস্থা খুব খারাপ, জঘন্য রাস্তা। তৃণমূল আমলে হওয়া পথের শ্রী যে কেমন সেটা এখন হারে হারে টের পাওয়া যাচ্ছে বলছেন এলাকার মানুষ। আগের সরকারের দিকে আঙুল বিধায়কেরও। একটা তোলামূলের একটা পার্টি ছিল আর কি, শুধুমাত্র ওই টাকা মারার একটা ধান্দা চলেছিল এই গত 5 বছর ধরে আর কি। এরিয়াতে পর্যটনের তো নাম গন্ধ কিছুই রাখেনি ওরা, ঠিক আছে। তার উপরে যে সাধারণ মানুষ এখানকার যারা বাসিন্দা, হ্যাঁ, তাদের যে নর্মাল যাতায়াতের জন্য যে রাস্তাঘাট সেগুলো ওরা ঠিক করে রাখে। ইতিমধ্যেই রাজ্যে রাস্তাঘাটের হাল ফেরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অক্টোবরে ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে। এই নিয়ে করা বিধায়কও তার বার্তা, এবার রাস্তা তৈরির ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি করা হলে দোষীদের ফল ভুগতে হবে হাতে নাতে। প্রশাসন সূত্রে যা জানা যাচ্ছে, বর্ষা মিটলেই দ্রুত এই রাস্তাকে নতুনভাবে টেন্ডার করে তৈরি করা হবে। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দী, টিভি 9 বাংলা। বর্ষা এলেই ফি বছর এক দুর্ভোগ। এবারেও বর্ষায় প্রমাদ গুনছে ঘাটাল। আকাশে মেঘ দেখলেই তাদের মুখ ভার, আগে ভাগেই ঘরে ঘরে নৌকা তৈরি শুরু। প্রতি বছরই ঘাটালে এই ছবিটা চেনা। জলে ডুবে যায় রাস্তাঘাট, বিস্তীর্ণ এলাকা। নিয়ম করে বারবার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ওঠে। তৃণমূল জামানায় কত কথা এ নিয়ে, আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, কিন্তু প্রতিশ্রুতি হয়েই থেকে গেছে সবটা। বিপদ থেকে মুক্তি পাননি ঘাটালবাসী। জল উঠলে যাতায়াতের জন্য তাই বাড়িতে রাখাই থাকে নৌকো। ভরসা এগুলি। চারদিক জলে ডুবে গেলে বাজার হাট বা শহরে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় ছোট্ট ডিঙি বা নৌকো। অনেকেরই বাড়ির সামনে এখন সারি দিয়ে সাজানো এই ডিঙি নৌকোগুলি। প্রতি বছরই তো বন্যা হয়, ওই বন্যায় তো অতেই তো ধর যাতায়াত করা, তাছাড়া কোনো উপায় নেই। তাছাড়া কিছু উপায় নেই। খাবার জল আনা বলো, বাজার করে নিয়ে আসা বলো, চাল মুড়ি ফুড়ি নিয়ে আসা বলো, সব কিছুই নৌকায় এই ডোঙায় করে দিচ্ছি। ডোঙা ছাড়া কোনো উপায় থাকে না, অন্য কোনো ব্যবস্থা নেই। আর কিছু ব্যবস্থা নেই।
ডিঙি সাধারণত তৈরি হয় তাল কাঠের। এগুলি 8 থেকে 10 বছর চললেও পরে তা আর ব্যবহার করা যায় না, তাই এখন পাতের তৈরি ডিঙির চল বাড়ছে। এটা ঘরেই লাগবে অবশ্যই। কিরকম খরচা হয়? মিনিমাম আমাদের 13,000 টাকা পড়বে জোড়া পার পিস। কিসের তৈরি এটা? সিটের, জিআই সিট। হ্যাঁ, আমি এখানে মোটামুটি 7টা করলাম, 7 জোড়া। কত করে বিক্রি হয় এগুলো? 15 ফাস্টিং করা নাকি? এটা ছোটোখাটো ঘরের জন্য এটা কমফোর্টেবল। আমার দোকানে তো প্রায় জল হয়ে যায় এত দাম। আপনারা কীভাবে যাতায়াত করেন? আমাদের নৌকা আছে। নৌকা আছে, বাড়ি বাড়ি তাহলে এটা রাখতেই হয়? হ্যাঁ, যেটুকু যা সামর্থ্য সেই মতো করে এরা জমিয়ে এইভাবে অর্ডার দিয়ে কাজগুলো বানানো হচ্ছে। এই হচ্ছে বিষয়। আর এখানে আমাদের বন্যার সমস্যা বিরাট। মাস্টার প্ল্যান হবে হবে করছে, কিন্তু কবে হবে আমি আমার জ্ঞানে দেখতে পাবো কিনা আমি নিজেও জানি না, আমার ছেলেগুলো এসে দেখতে পারে। কোথাও 13,000 টাকা জোড়া, আবার কোথাও 15,000 টাকা জোড়া বিক্রি হচ্ছে এই সমস্ত ডিঙি। চাহিদা তুঙ্গে। বিপদ আসার আগেই তা সামাল দেওয়ার কাজ চলছে জোর কদমে। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।